শেয়ার বাজার এই নামটা শুনলেই কেমন যেন একটা জটিল রহস্যময় জগতের কথা মাথায় আসে, তাই না? কিন্তু ব্যাপারটা কি সত্যিই ততটা কঠিন? চলুন আজ এর সহজ পাঠটা জেনে নেওয়া যাক, বিশেষ করে তাদের জন্য যারা এই দুনিয়ায় প্রথম পা রাখতে চলেছেন। তো আজকের আলোচনায় আমরা কি জানব, একদম গোড়া থেকে শুরু করে প্রথমে বুঝব শেয়ার বাজার জিনিসটা আসলে কি, তারপর দেখব এটা আমাদের অর্থনীতির জন্য এত জরুরি কেন। এরপর আমরা কথা বলবো একজন নতুন বিনিয়োগকারীর সবচেয়ে বড় প্রশ্নটা নিয়ে, আর জানব কিভাবে একটা কোম্পানির ভেতরের স্বাস্থ্য পরীক্ষা করা যায়। শেষে আমরা কয়েকটা জরুরি রেশিও নিয়ে আলোচনা করব, আর এটাও বুঝব যে শুধু সংখ্যায় কিন্তু শেষ কথা নয়। তাহলে চলুন একদম প্রথম প্রশ্নে আসা যাক। এই যে শেয়ার বাজার সবাই যে বলে, এই জায়গাটা আসলে কি? ব্যাপারটাকে খুব সহজভাবে যদি ভাবি, এটা অনেকটা একটা বিশাল বাজারের মতোই। তবে এখানে সবজি বা মাছ বিক্রি হয় না, এখানে বিক্রি হয় বড় বড় কোম্পানির মালিকানার খুব ছোট ছোট অংশ। ধরুন কোনো একটা বড় কোম্পানির সামান্য মালিকানা যদি কেউ কিনতে চায়, সেই মালিকানার অংশটাকেই বলে শেয়ার, আর যে জায়গায় এই শেয়ার কেনাবেচা হয় সেটাই হলো শেয়ার বাজার। আর এই বাজারটা যে কত বড় তার একটা আন্দাজ দেওয়া যাক। ২০২৩ সালের শেষে সারা পৃথিবীর সমস্ত শেয়ার বাজারের মোট মূল্য ছিল ১১১ ট্রিলিয়ন মার্কিন ডলার। সংখ্যাটা এতই বড় যে কল্পনা করাও কঠিন। বিশ্বের অনেক বড় বড় দেশের মোট জিডিপির থেকেও কিন্তু এটা অনেক বেশি। তো বুঝলাম বাজারটা বিশাল, কিন্তু প্রশ্ন হলো এটা আমাদের জন্য, মানে সাধারণ মানুষের জন্য বা অর্থনীতির জন্য এত জরুরি কেন? দেখুন, এর দুটো দিক আছে। একটা হলো কোম্পানিগুলোর দিক, তাদের তো ব্যবসা বাড়ানোর জন্য টাকার দরকার হয়, তাই না? এই টাকাটা তারা শেয়ার বাজারের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে তুলতে পারে। আর অন্যদিকে আছি আমরা, মানে বিনিয়োগকারীরা। আমরা সেই কোম্পানিগুলোতে টাকা লাগিয়ে তাদের লাভের অংশীদার হতে পারি আর নিজেদের সম্পদ বাড়াতে পারি। মানে এটা এমন একটা ব্যবস্থা যেখানে দুপক্ষের জন্যই জেতার সুযোগ থাকে। আর এই ব্যাপারটাকেই মারে রথওয়ার্ড খুব সুন্দর করে বলেছেন। তার কথাটা ভাবলে বোঝা যায় আজকের দিনে যেটাকে আমরা পুঁজিবাদী অর্থনীতি বলি, তার ইঞ্জিনই হলই শেয়ার বাজার। এটা ছাড়া বড় কোম্পানিগুলো যেমন সহজে টাকা তুলতে পারত না, তেমনি সাধারণ মানুষের পক্ষেও সেই কোম্পানিগুলোর মালিকানার অংশীদার হওয়া সম্ভব হতো না। আচ্ছা, শেয়ার বাজার তো বোঝা গেল, কিন্তু এখানে পা রাখার পর প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা কি? আর এই প্রশ্নটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। হাজার হাজার কোম্পানি বাজারে লিস্টেড, কোনটা ভালো কোনটা খারাপ, কোথায় টাকা রাখলে বাড়বে, মনে হয় যেন একটা বিশাল সাগরে এসে পড়েছি, কোন দিকে যাব কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু কি হবে যদি বলি এই গোলকধাঁধা থেকে বেরোনোর একটা রাস্তা আছে, একটা উপায় যার মাধ্যমে কোম্পানির ভেতরটা উকি দিয়ে দেখা যায়। এই রাস্তাটাই হলো অ্যানালিসিস বা বিশ্লেষণ। ঠিক যেমন একজন ডাক্তার রোগীর স্বাস্থ্য বোঝার জন্য ব্লাড রিপোর্ট বা এক্স-রে দেখেন, তেমনি একজন বিনিয়োগকারী কোম্পানির স্বাস্থ্য বোঝার জন্য তার ফিনান্সিয়াল রিপোর্ট দেখেন। আর এই রিপোর্টের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল কিছু অ্যাকাউন্টিং রেশিও। তো এই রেশিওগুলো আসলে কি বলে? এগুলো আমাদের খুব সহজ করে কিছু প্রশ্নের উত্তর দেয়। যেমন, কোম্পানিটা কি আদৌ লাভ করছে? তাদের হাতে কি যথেষ্ট টাকা আছে দেনা মেটানোর জন্য, নাকি তারা ঋণের ভারে ডুবে যাচ্ছে? এই জিনিসগুলো না জেনে বিনিয়োগ করাটা সত্যি বলতে অন্ধকারে ঢিল ছোড়ার মতোই ঝুঁকিপূর্ণ। তাহলে চলুন এরকমই দুটো খুব জরুরি ভাইটাল সাইন বা রেশিও নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। প্রথমেই যে রেশিওটার কথা বলবো সেটা হলো ডেট ইকুইটি রেশিও। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা খুব সোজা। এটা শুধু এটাই মাপে যে একটা কোম্পানি ব্যবসা চালানোর জন্য নিজের টাকার উপর বেশি নির্ভর করে নাকি ধার করা টাকার উপর, মানে মোট মূলধনের কতটা মালিকের আর কতটা বাইরের লোকের। সাধারণত যে কোম্পানির এই রেশিওটা কম থাকে তাকে বেশি সুরক্ষিত বলে ধরা হয়। কেন? কারণটা সহজ, যার ধার কম তার উপর সুদের চাপও কম, ফলে বাজারের অবস্থা খারাপ হলেও তার টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি। এর পরেরটা হলো খুব জনপ্রিয় একটা রেশিও, প্রাইস টু আর্নিং বা সংক্ষেপে P/E রেশিও। এটার কাজ হলো এটা বোঝা যে একটা কোম্পানি যা আয় করছে তার তুলনায় বাজারের লোকেরা তার শেয়ারের জন্য কতগুণ বেশি দাম দিতে তৈরি।
ধরুন একটা কোম্পানির P/E 20, তার মানে কোম্পানিটা প্রতি 1 টাকা লাভের জন্য বিনিয়োগকারীরা 20 টাকা দাম দিতে রাজি। দেখুন, হিসাবটা কিন্তু খুবই সহজ, কিন্তু এর থেকে বাজারের সেন্টিমেন্ট বা মনোভাবটা দারুণভাবে বোঝা যায়। একটা হাই PE রেশিও দেখে মনে হতে পারে যে বাহ, সবাই এই কোম্পানিটার ভবিষ্যৎ নিয়ে সাংঘাতিক আশাবাদী। তবে এখানে একটা কিন্তু আছে। অনেক সময় এই আশাটা বাস্তবতার থেকে বেশিও হয়ে যেতে পারে, মানে শেয়ারটা হয়তো একটু বেশি দামি হয়ে গেছে। কিন্তু এইসব রেশিও শিখে ফেলার পর যদি মনে হয় যে বাহ, এবার তো আমি সব জেনে গেছি, তাহলে একটু দাঁড়ান, কারণ আসল কথাটা এখনও বাকি। এই ফাইন্যান্সিয়াল রেশিওগুলো নিঃসন্দেহে খুব শক্তিশালী হাতিয়ার, কিন্তু এগুলো একটা বড় পাজলের কয়েকটা টুকরো মাত্র, পুরো পাজলটা নয়। আসল ছবিটা বুঝতে হলে শুধু এই সংখ্যাগুলোর দিকে তাকিয়ে থাকলে চলবে না। যেমন ধরুন, একটা কোম্পানির ম্যানেজমেন্ট টিম কতটা ভালো, তাদের লিডারশিপ কেমন, বাজারে তাদের ব্র্যান্ডের নামডাক কতটা, এই জিনিসগুলো তো কোনো সংখ্যা দিয়ে মাপা যায় না, তাই না? আবার ধরুন, টেকনোলজির দুনিয়ায় রাতারাতি সবকিছু বদলে যেতে পারে। কোনো রেশিও কিন্তু বলতে পারবে না যে নতুন কোনো আবিষ্কার এসে এই কোম্পানির ব্যবসাকে বিপদে ফেলবে কিনা। শেষ পর্যন্ত এই আলোচনাটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসে। সংখ্যা একটা গল্প বলে, কিন্তু সেই গল্পটা কি সম্পূর্ণ? আর্থিক বিশ্লেষণ হল বিনিয়োগের দুনিয়ায় প্রথম পদক্ষেপ, শেষ নয়। এটা সঠিক প্রশ্নগুলো করতে শেখায়, কিন্তু ফাইনাল উত্তরটা নিজেকেই খুঁজে বের করতে হয়। তাই শুধু সংখ্যার ওপর অন্ধভাবে ভরসা না করে পুরো ছবিটা দেখার চেষ্টা করাটাই আসল কথা।